তুমি কে? আমি আপনার কোম্পানি থেকে এসেছি ম্যাম। সাহেব পাঠিয়েছেন। তোমার কোনো ম্যানার্স নেই? নক করে আসতে হয় তো। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, সেটাই নিতে এসেছি। গিয়ে বাইরে ওয়েট করো, আমি ডকুমেন্ট নিয়ে আসছি। যাও। হ্যাঁ ম্যাডাম। এই পেপারটাই মনে হয়। আমি জানতাম না যে ওর অফিসে এত স্মার্ট স্মার্ট ছেলেদের রেখেছে। এই ছেলেটা অনেক হ্যান্ডসাম। মনে হচ্ছে একটা রাউন্ড লাগাতেই হবে। এই নাও, এই ডকুমেন্টটা চেয়েছেন হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আছে। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? প্রথমবার এসেছো বাড়িতে, বসো। আমি তোমার জন্য ভালো করে চা আনছি। না ম্যাডাম, চা নয়। আরে আমি অনেক ভালো চা বানাই জানো। তোমার বস তো ফ্যান আমার চায়। একবার বসো তো, একবার খেলে বারবার চাইবে। এবার আপনি এত বলছেন তাহলে ঠিক আছে, চা খেয়েই যাব। বসো, আমি আসছি। এই নাও গরম গরম চা। খাও। কেমন লাগছে চা? চায় তো খুব ভালো আছে ম্যাম। দেখেছো, আমি বলেছিলাম না, একবার খেলে ফ্যান হয়ে যাবে আমার চায়ে। আচ্ছা একটা কথা বলো, তুমি অফিসে কাজ করো, তোমার স্যালারি কত? স্যালারি তো 20,000 টাকা আছে। ব্যাস, এটা তো অনেক কম। তুমি ডবল টাকা কামাতে চাও কি? ডাবল টাকা? আমি কিছু বুঝলাম না ম্যাডাম। সব বুঝতে পেরে যাবে। তোমাকে না আমি সাহেবের থেকে 40,000 টাকা পাওয়াবো। 40,000? হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম বলুন। যদি 40,000 জব আছে তাহলে আমি করার জন্য রেডি। আমার একটা ছোট্ট কাজ আছে, ব্যাস। তোমায় না শুধু আমাকে খুশি করতে হবে। এটা কিরকম কথা বলছেন ম্যাডাম আপনি? আমি এসব করি না। আমি আসছি। শোনো, তোমার 20,000 টাকার জবের থেকে তো অনেক ভালো কাজ যে আমি তোমাকে একদিনে 40,000 দিচ্ছি। তুমি 40,000কে লাথি মেরে যাচ্ছ। মনে রেখো, এই 40,000-এ তুমি কত কি করতে পারবে। হ্যাঁ, কিন্তু আমি করতে পারবো না ম্যাডাম। বসকে আমি ধোকা দিতে পারবো না। ওকে কে বলছে ইয়ার? কে বলছে? তুমি বলছো? আমি বলছি? না না, তুমি তোমার ডিউটি তো ভালো করে করছো, কিন্তু খুশি তো সবারই চাই, তাই না? ও যদি না দিতে পারে তুমি তো দিতেই পারো। আর ফ্রিতে থোড়ি না চাইছি, টাকা দিচ্ছি, তাও ডাবল। যতটা তুমি পুরো মাসে না কামাও ততটা আমি একদিনে দিচ্ছি। সরি ম্যাডাম, আমি এটা করতে পারবো না। আসছি আমি। ঠিক আছে, ভেবে নাও। যেদিন প্রয়োজন পড়বে সেই দিন তোমার আমার কথা মনে পড়বে। ম্যাডাম, আমি আমার পরিশ্রমে বিশ্বাস করি। আমি এসব কাজের টাকা চাই না। একদিন তোমার এই সততা আমি কিনেই ছাড়বো, কথা দিচ্ছি আমি। এক লাখ ওখানকার ম্যানেজারের আর 75,000 সুপারভাইজারের।
কার চেক কাটছো? ও ম্যানেজার আর সুপারভাইজার দুজনের। আচ্ছা, যাকে তুমি বাড়িতে পাঠিয়েছিলে ইম্পর্টেন্ট কাগজ নেওয়ার জন্য, সে কে? ও তো সুপারভাইজার আমাদের। একটা কথা বলি, খুব গোয়ারও। মানে শুধু কোম্পানির জন্যই ভাবে, ঘরের কাজের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। ওটা তো আমার আর্জেন্সি ছিল, তাই ওকে পাঠিয়েছিলাম। আচ্ছা শোনো, আমি একটা কিটি পার্টিতে যাব, আর ওখানে আমার কিছু ফ্রেন্ডসও আসবে। ড্রেসেসও কিনতে হবে, জুয়েলারিজও কিনতে হবে। আর কত দরকার? বেশি না, আমার ব্যাস 50,000 দিয়ে দাও। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, গিয়ে অ্যাকাউন্ট্যান্টকে বলছি ট্রান্সফার করে দিতে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমার। কতক্ষণে আসবে তুমি? আমার সন্ধ্যা হয়ে যাবে, একটু রাতও হতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি তাহলে আমার ফ্রেন্ডের ওখানেই থেকে যাব। ঠিক আছে, যদি আমি আগে আসি তোমাকে ফোন করব, না হলে ড্রাইভার পাঠিয়ে দেবো, ও তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে, তোমার মর্জি। তাহলে আসি। বাই। ঠিক আছে, খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। এবার কি হলো? নিশ্চয়ই কিছু না কিছু ভুলে গেছে। যেরকম যেরকম বয়স বাড়ছে সেরকম সেরকম মাথাটাও কমজোর হয়ে যাচ্ছে। কে জানে এবার কোন ডকুমেন্ট ভুলে গেছে। কি করতে এসছো এবার এখানে? ম্যাডাম, আপনার সঙ্গে কিছু দরকারি কথা আছে। এসো। বসো, বলো কি কাজ আছে। কি করে বলবো ম্যাডাম, আমার সঙ্গে অনেক প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে ভাই, বলো। গ্রাম থেকে ফোন এসেছিল যে মায়ের শরীর খুব খারাপ আছে, অপারেশন করতে হবে। তো করাও চিকিৎসা, কে বারণ করেছে? কিন্তু ডক্টর বলছে যে অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে, যেটা আমার কাছে নেই। আমি গিয়েছিলাম মালিকের কাছে, কিন্তু মালিক বারণ করে দিয়েছেন। আচ্ছা তাই? এবার আপনার কাছে একটু আশা নিয়ে এসেছি, আপনি যদি কিছু করতে পারেন। আচ্ছা, তাহলে এবার আমার কথা মনে পড়েছে। তখন তো তোমার অনেক চিন্তা হচ্ছিল তোমার বসের। কোথায় গেল সব চিন্তা? দেখুন ম্যাডাম, আপনি যা কিছু ভেবে নিন, কিন্তু এইবার আমার সাহায্য করে দিন। আপনার এই সাহায্য আমি সারা জীবন ভুলতে পারবো না। প্লিজ। তুমি তোমার শর্ত জানো তাই না? কিরকম শর্ত ম্যাডাম? আমাকে খুশি করার। যদি করতে পারো তো 2 লাখ দেওয়ার জন্য আমি রেডি, আর ফেরতও চাইবো না। আরে ম্যাডাম, কেন এরকম করছেন? আমাকে বিপত্তিতে ফেলছেন। এমনিতেই আমি অনেক বিপত্তির মাঝে আছি। যদি তোমার আমার শর্ত পছন্দ নয় তাহলে আমি তোমার হেল্প করতে পারবো না। তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু এটা মনে রেখো যে আমায় ছাড়া তোমার হেল্প আর কেউ করতে পারবে না। তোমার বস তো তোমাকে জবাব দিয়েই দিয়েছে। আর তুমি কোথায় যাবে? তাহলে তুমি যদি চাও যে তোমার মায়ের চিকিৎসা হোক আর তুমি নিজে মায়ের সাথে খুশি থাকো, তাহলে ভেবে দেখো আরেকবার, তোমার কাজ হতে পারে। নিজের মায়ের জন্য তুমি এইটুকুনি তো করতেই পারো, তাই না? ভেরি গুড, নাইস বয়। বুদ্ধিমানের মতো কাজ করলে তুমি। অনেক আগে যাবে তুমি। চলো, এবার লজ্জা পেও না, খুশি করে দাও মায়। এখানে নয়, বেডরুমে।
হলো? টাকা পাচ্ছ তুমি এর জন্য, তাই নিজের কাজ ভালো করে করো, এখানেও। ঠিক আছে ম্যাডাম। খুব টাকার অ্যাটিটিউড ছিল না, আজকে বার করে দিলাম সব। তুই এখানে কি করছিস শেষে? পড়ো। হ্যাঁ, তুই ওকে মেরে ফেললি? আমি ছোট লোক, তুই আমার স্ত্রীকে প্রাণে মেরে ফেললি? স্যার, আপনার সঙ্গে কিছু আর্জেন্ট কথা বলার আছে। বল। ছোট মুখ বড় কথা, জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। বল, কি ব্যাপার? স্যার, আপনার যে বউ আছে না, আপনাকে ছেড়ে অন্য কারোর মধ্যে ইন্টারেস্ট নিচ্ছে। যে কোনো নতুন ছেলে দেখে তাকে পড়াতে শুরু করে দেয়। তার মধ্যে আমিও একজন আছি। আমি সব জানি। কি? আপনি সব জানেন, তাও আপনি কিছু করতে পারছেন না? কি করব? আমি করতে চেয়েও কিছু করতে পারছি না। আমিও তো ওকে কতবার না জানে কত অজানা পুরুষের সঙ্গে দেখেছি, কিন্তু আমি বাধ্য। কারণ আমার সমস্ত সম্পত্তি ধোঁকাবাজি করে নিজের নামে করে নিয়েছে। ভগবানের অনেক আশীর্বাদ যে আমি নমিনি আছি, না হলে জানি না কি যে হতো। আমি একটা কথা বলবো তোমাকে। স্যার, 5 বছর ধরে এই কোম্পানিতে আপনার সঙ্গে কাজ করছি। আপনি বলুন কি করতে হবে। দেখো, যখন সবকিছু তুমি জেনেই ফেলেছো, তাহলে আমাকে একটুখানি সাহায্য করে দিলে তাহলে আমিও এই ঝামেলার থেকে মুক্তি পেতাম। আপনি স্যার বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি। দেখো, ওই মহিলাকে না আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, আর তার জন্যে আমার দরকার তোমার সাহায্যের। কিন্তু স্যার, এটাতে তো আমি জেলও যেতে পারি। দেখো, তোমার জেল হতে পারে এটা তুমি ভেবে নাও, আবার বেঁচেও তো যেতে পারো। ভগবান না করুক তোমার জেল হয়েই গেল, তাহলে তুমি যত টাকা সারা জীবনে দেখোনি তার থেকে অনেক বেশি টাকা আমি তোমার পরিবারকে দিয়ে দেব। আর শোনো, পুরোপুরি চেষ্টা করো যে তুমি কোনোভাবে না ফাঁসো, আর খুব সাবধানে কাজ করবে। আর শোনো, যদি তুমি ফেঁসেও যাও না, তাহলে তুমি ওখানে আমার নাম কিন্তু নেবে না। যদি তুমি আমার নামটা নিয়ে নাও, তাহলে দুজনেই ফেঁসে যাব। তাহলে তো আমি তোমাকে সাহায্যও করতে পারবো না, আর তুমি বাঁচতেও পারবে না। দেখো, বাস এটা খুব সুন্দর সুযোগ। গোটা জীবনটা তোমার পরিবার সুখে শান্তিতে কাটাবে। ঠিক আছে স্যার, আজ অবধি নিজের ফ্যামিলিকে কিছু দিতে পারলাম না, একটা সুযোগ পেয়েছি যে তাদের জন্য কিছু করি। দেখো, আমি কালকে তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, আর যেদিন আমি তোমাকে সুযোগটা দেব সেদিন তোমাকে কাজটা সেরে ফেলতেই হবে। সাব্বাস বেটা, সাব্বাস। তুই আজকে আমার রাস্তার কাঁটাটাকে সরিয়ে দিলি। দেখ, এর বডিটাকে সরিয়ে ফেলতে হবে। যদি তুমি ধরা পড়ে যাও, তাহলে আমার পুরো দায়িত্ব তোমাকে ছাড়িয়ে আনার। যদি তারপরেও তুমি না ছাড়া পাও, তাহলে খেয়াল রেখো এটা
তুমি যত টাকা সারা জীবনে কামাতে পারবে তার থেকে আরো অনেক বেশি টাকা আমি তোমার পরিবারকে দিয়ে দেবো। ব্যাস তুমি নিজের মুখটা বন্ধ রাখবে, আমার নাম কোনোভাবেই যেন না আসে। কারণ তুমি জানো যে আমার সমাজে ইজ্জত আছে। যদি আমি ফেঁসে গেলাম তাহলে এর সাথে তুমিও ফাঁসবে, আমরা কেউই বেঁচে থাকবো না। সেই জন্য একজন ব্যক্তিকে বাইরে থাকতে হবে একে অপরকে সাহায্য করার জন্য, খেয়াল রেখো। আর শুনো, প্রথমত আমি তোমাকে ফাঁসতে দেবই না। ব্যাস শুধু চেষ্টা করো এর বডিটাকে ভালোভাবে যাতে সরানো যায়। ঠিক আছে, এই লাশটাকে বাড়ির বাইরে ফেলতে আমার সাহায্য করুন। আরে কেউ আছেন নাকি বাড়িতে? একদম খালি খালি মনে হচ্ছে। এখন কি এসে গেছে? আমি কি জানি, যাও গিয়ে দেখো। আরে কোথায় চলে গেছে সব বাড়ি ছেড়ে দিয়ে? কালুকে তো দেখা যাচ্ছে না। আরে মনোজ, কোথায় আছো ভাই? আরে এটা তো সেটের আওয়াজ মনে হচ্ছে। ওর থেকে টাকা নিয়েছিলাম 5 লাখ টাকা। মনোজ, আরে বেরিয়ে এসো। 1 মিনিট। ওই এসছে। এবার কি করব? টাকা তো নেই আমার কাছে। আরে ভাই, তোমার জন্য অপেক্ষা করছি ভাই, বাইরে এসো। ওকে ডেট দিয়েছিলাম, এখন তো টাকা নেই। খুব চিৎকার করবে ও। এখন টাকাও নেই, কোথা থেকে আনবো? আমি তো কবে থেকে বলছিলাম তোকে যে তাড়াতাড়ি ও টাকাটা ফেরত দিয়ে দাও। যা করার হয় করে নাও, জমি বেচার হলে বেচে দাও, কারণ ও বারবার বিরক্ত করতে চলে আসবে। আরে জমি আমি বিক্রি করতে পারবো না, ওটা আমার দাদুর। পারবো না। যা কিছু করে এদিকে ওইদিকে করে টাকাটা দিয়ে দিতাম, কিন্তু করতে পারলাম হ্যাঁ, না জোগাড়। বাকি টাকাটা তুমি এভাবেই উড়িয়ে দিয়েছো। এবার কি করি? কিছু তো করতে হবে না? ঠিক আছে। একটা কাজ করো, তুমি যাও আগে গিয়ে ওর সাথে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো, আমি কি হ্যাঁ, কথা হ্যাঁ, বলে যাও। আসছি। আরে এসো ভাই বাইরে। হ্যাঁ সেঠজি, নমস্কার সেঠজি। নমস্কার। কখন থেকে আমি বসে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি ভেতরে আছো তবুও বাইরে বেরোচ্ছ না। ওই একটু বিজি ছিলাম সেঠজি। ঠিক আছে, এবার আপনি এসছেন তাহলে। যখন টাকা ফেরত দেওয়ার থাকে তখন বিজি থাকো। এটা বলো, আমার 5 লাখ টাকাও কখন ফেরত দেবে? সেঠজি কিছু দিনের সময় দিন, আমি দিয়ে দেব। আরে 6 মাস হয়ে গেছে, 6 মাস ধরে একই কথা বলছো। একদিনও তোমাকে টাইম দেবো না, আমার আজকে এবং এখনই দরকার। সেঠজি টাকার ব্যবস্থা করতে পারিনি, এত বেশি অ্যামাউন্ট আছে যে আমি কি করে করব। একটু সময় তো লাগবেই, প্লিজ। 6 মাস হয়ে গেছে আর আমি তোমাকে একসাথে টাকাটা দিয়েছিলাম, আর একসাথেই আমার টাকাটা দরকার। সেঠজি, আমার স্বামীর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ব্যাস আমাদেরকে আর কিছুদিনের সময় দিন, আমরা আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো, প্লিজ। মোহিত, তোমার স্ত্রী যখন বলছেন, আমি তোমাকে আরো একটা দিন সময় দিচ্ছি। যদি কালকের মধ্যে পুরো টাকাটা না দাও তাহলে আমি
অন্য কিছু নিয়ে যাব এখান থেকে। ঠিক আছে, আমি আসছি এখন। কালকের মধ্যে টাকা জোগাড় করে রাখবে। কি করব আমি? একদিনে এতগুলো টাকা আমি কি করে আনবো? কিছু না কিছু তো করতেই হবে। কিন্তু কিন্তু কি করতে পারি আমরা? চলো ভাবি গিয়ে। হ্যাঁ রাতে 12টা বেজে গেছে, ও কোথায় গেল? এই রাত্রির 12টার সময় মদ কে খায়? আরে না বাবু, তুমি বুঝতে পারবে না। আমার খুব টেনশন হচ্ছে। 4 ঘন্টা বেঁচে আছে, সকাল হয়ে যাবে, আর ওই শয়তানটা টাকা নেবার জন্য বাড়িতে চলে আসবে। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। কোথা থেকে আমি ওকে 5 লাখ টাকা দেবো? যাবার সময় ধমকি দিয়ে গেছে যে অন্য কিছু নিয়ে যাব। অন্য কিছুর মানে আমি ঠিক করেই জানি। তোমার দিকে তাকিয়ে বলছিল, হ্যাঁ তো মাঝ রাত্রে উঠে মদ খেলে সব টাকা পেয়ে যাবে তুমি। আমি জানি না, কিন্তু আমার আজকে রাতে খেতেই হবে। এত বড় শয়তান আছে, আমি কোনো কাজ আরে করিনি। ছাড়ো এই সব। সারা জীবনে কিছুই করতে পারলাম না। আরে আমার কথা তো শোনো। যা টাকা ছিল সব ডুবে গেছে বিজনেসের চক্করে। এবার এবার আমার বউয়ের সঙ্গে এরকম এরকম তাকাচ্ছে। এসব আমি সহ্য করতে পারবো না। আরে আমার কথা তো শুনবে। আমার কাছে না একটা প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান আছে তোমার কাছে? আমার কাছে একটা এরকম প্ল্যান আছে যে ও টাকা দেওয়ার বদলে উল্টে আমাদেরকে 5 লাখ দেবে। এ কি ভুলভাল বকে যাচ্ছ? খেয়েছি আমি, আর নেশা হচ্ছে তোমার? আরে বাবা, আমার নেশা হয়নি, আমি সত্যি বলছি। ব্যাস তুমি চাও না যে তুমি ধারের থেকে মুক্ত হয়ে যাও আর আমিও তোমার কাছে থাকি? আরে হ্যাঁ বাবা, আমি সেটাই চাইছি, কিন্তু সত্যি এরকম হতে পারে কি? নিশ্চয়ই হতে পারে। ব্যাস ওটার জন্য তোমাকে আমার সাথ দিতে হবে। বলো এবার। আমি আমি সব কিছু করার জন্য রেডি আছি। সাথ দেবে আমার? কিন্তু প্ল্যানটা কি? কি? বাহ यार, তুমি তো খুব চালাক আছো। ব্যাস তুমি কাল সকাল হতেই ফোন করে নিও ওকে। সকালে কি, এখনই করে নাও। তুমি একটা দড়ি আর একটা মোবাইলের ব্যবস্থা করে নাও। বুঝে নাও যে আমাদের কাজটাই হয়ে গেছে। হয়ে যাবে ব্যবস্থা। চলো এবার গিয়ে শুয়ে পড়ো। তেল লাগিয়ে? হ্যাঁ আবার কি? চলো। আরে यार, 10টা বেজে গেছে, কিন্তু সেটা এখনো আসেনি। আরে টাকা ওর চাইতো, এসে যাবে। টেনশন কেন নিচ্ছ? দাঁড়াও না, তুমি ব্যাস নিজের প্ল্যানটা মনে রেখো। এসে গেছে মুরগি, যাও গিয়ে লুকিয়ে পড়ো। আরে যাও তাড়াতাড়ি।
আসুন আসুন। আসুন, বসুন না। কোথায় গেছেন তোমার স্বামী? টাকার ব্যবস্থা সব হয়ে গেছে? ও ওটা করার জন্যই তো বাইরে গেছে। হচ্ছিলই না টাকার জোগাড়। তো কবের মধ্যে হবে? এখন সেঠজি, মনে হয় আপনি বলেছিলেন যে যদি টাকা না হয় তাহলে আমি অন্য কিছু নিয়ে যাব। তাহলে দেখুন, আপনার সামনে অন্য কিছু তৈরি আছে, তাও আপনি টাকার কথা বলছেন। আচ্ছা, তুমি তৈরি আছো তো? এবার কি করি সেঠজি, টাকা তো দিতে পারবো না, তৈরি তো থাকতেই হবে। চলো আমার বাগান বাড়িতে। আরে সেঠজি, এবার আপনার হাভেলিতে যাওয়ার কি দরকার? এত বড় বাড়ি রয়েছে, এটাও তো আপনারই, আর তার উপর আমার স্বামীও নেই, তাহলে এই সুযোগ তো অনেকটাই ভালো। বাহ, কেননা আমরা এখানেই, বুঝতে পারছেন তো? শুরু করা যাক। চলুন। আসুন সেঠজি, বসুন। তো আপনি কিছু ঠান্ডা বা গরম নেবেন? আরে কিচ্ছু দরকার নেই, তোমার সামনে তো সবকিছু ফ্যাকাশে লাগে। হ্যাঁ, আরে রে রে, সেঠজি কি করছেন আপনি? একদম বাচ্চাদের মতন করছেন আপনি। আরে এই কাজ তো না রোজ আমার স্বামী করে, একদম ভালো লাগে না। আরে বলো কি করব? আজ না আমরা কিছু নতুন করি। আচ্ছা বলো বলো কি? আজ আমরা একটা গেম খেলি। কোন কোন কি ধরনের কোন গেমটা? মানে গেমটা হলো এই যে যে আপনি আমাকে দড়িতে বেঁধে দেবেন। আর আগে বসুন না, বসুন। হ্যাঁ, করবেন এই যে যে আপনি আমার দুটো হাত বেঁধে দেবেন, দুটো পা বেঁধে দেবেন, আর আমি চেঁচাবো, বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দিন, আমার সম্মান কেন নিচ্ছেন? দেখবেন কত মজা আসবে আপনাকে ভালোবাসতে। আর আপনাকে ব্যাস এটা বলতে হবে, বলবেন তো যেটা বলতে বলবো আমি? হ্যাঁ নিশ্চয়ই বলবো না কেন? আপনাকে ব্যাস এটা বলতে হবে, না আজ তো আমি তোমাকে একদম ছাড়বো না। তোর স্বামী আমার থেকে 5 লাখ টাকা নিয়েছে, আজ তো আমি তোর ইজ্জত লুটেই ছাড়বো। ব্যাস এইভাবেই আমরা একে অপরকে ভালোবেসে নেব, কত ভালো হবে। এতটা অ্যাক্টিং তো করতে পারবেন আপনি। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আরে আমি তো আগেও অনেক অভিনয় করেছি, মঞ্চে আমি 1 নম্বরে হিরো ছিলাম। আরে সেটা তো তখনই জানতে পারবো না যখন আপনি এখানে আপনার অভিনয়টা দেখাবেন। হ্যাঁ তাহলে বলো তুমি দড়িটা কোথায় আছে? দড়ি? দাঁড়ান, এই দেখুন। আরে বাহ, নিন। তুমি তো সমস্ত ব্যবস্থা আগে থেকেই করে রেখেছো। আরে চলুন না, চলুন। এবার আমি শুয়ে পড়ছি। হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো। আরে রে, এই নিন, বাহ, আপনার সেবায় হাজির। এবার তাড়াতাড়ি যান নিচে। আরে যান না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এবার শুরু করি? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ, যেটা আমি আপনাকে শিখিয়েছি সেটাই করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলুন তৈরি হয়ে যান তাহলে। হ্যাঁ।
আরে আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, ছেড়ে দিন আমাকে। আর তোকে আমি ছাড়বো না কোনো ভাবে। করবে না আমার সাথে, বাঁচাও বাঁচাও আমাকে। ও সেট, বন্ধ করো এই অ্যাক্টিং। তুই তো বলি যে তোর স্বামী বাইরে কোথায় গেছে। আরে সেটজি, কত কথা বলেন আপনি। খুলুন আগে, খুলুন তো এটাও। হ্যাঁ, এবার সব কথা বলবো আমি। বাহ সেটজি, কি অ্যাক্টিং করেছেন আপনি, সত্যি বলছি মজা এসে গেছে। আরে আপনার তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত এত ভালো অ্যাক্টিং এর জন্য। এবার একটু ভিডিওটা দেখাও তো আমাকে। বিশ্বাস হচ্ছে না আপনার? এই দেখুন কি জবরদস্ত অ্যাক্টিং করেছেন আপনি, মজা এসে গেছে দেখে। এই ভিডিও ডিলিট করো, ডিলিট করো এখানে, ডিলিট করো এক্ষুনি। আরে সেটজি, কি কথা বলছেন আপনি? ধরো তো এটা, কিরকম কথা বলছো তুমি? ভিডিও ডিলিট করে দাও। আরে ভিডিও তো তখন ডিলিট হবে যখন আপনি আমাদের 5 লাখ টাকা মাফ করে আমাদেরকে 5 লাখ টাকা দেবেন। না হলে এই যে ভিডিওটা আছে না, ওটা সোজা যাবে পুলিশের কাছে। হায়, তারপরে দেখবে আপনার যে এই তৈরি করা যে সম্মানটা রয়েছে না, সেটা ধুলোতে মিশে যাবে। আর দ্বিতীয় কথা, পুলিশ এটাও বুঝতে পারবে না যে একে দিয়ে অ্যাক্টিং করানো হয়েছে। আরে পুলিশ তো এটাই বুঝবে যে ও তো আমার সাথে সত্যিকারে জবরদস্তি করেছে। এই ব্ল্যাকমেল করছিস তুই? এই চুপ, বেশি চালাকি করলে না তো কোথাও কাজ ছাড়বো না আমরা। এবার 5 লাখ টাকা দিবি নাকি এই বাড়ি আমাদের নামে করছিস? আর এমনিতেও আমি চিন্তা ভাবনা করে নিয়ে এসেছি পেপার। এই তোমরা দুজনে মিলে কিন্তু আমার সাথে খুব অন্যায় করছো। এটা এবার যদি আরেকটা কথা বলিস তাহলে এই ভিডিও সোজা পুলিশের কাছে চলে যাবে। তারপর দেখবি তোর কি হয়, তোকে ছাড়বো না আমি। চুপচাপ এই প্রপার্টির পেপারে সাইন করো আর এখান থেকে বেরিয়ে যাও, নালে খুব খারাপ হয়ে যাবে সেট। নাও সাইন করো। চলো চলো চলো। আরে বাহ, এমনিতে মানতে হবে আপনাকে, আপনি না খুবই চালাক। কিন্তু হ্যাঁ, এটাতেই কাজ হবে না, 5 লাখ টাকা আরো চাই। এই ফালতু কথা বলছিস? আবার বেশি বলছে। কাল লোকেশন পাঠিয়ে দেবো আমি, পুরো 5 লাখ নিয়ে ওখানে পৌঁছে যাবেন। না হলে কি হবে তুমি ভালো করেই জানো। এবার আমার বাড়ি থেকে দূর হ, বেরো। আর হ্যাঁ, যদি 5 লাখ না আসে তাহলে ভিডিও যাও যাও যাও। আরে বাহ ডার্লিং, তোমার প্ল্যান তো সাকসেস হয়ে গেছে। সেটা তো হওয়ারই ছিল, এত ভালো প্ল্যান যে বানিয়েছিলাম। এবার দেখো এত বড় বাড়িও আমাদের, আর 5 লাখও আমাদের হবে। আমাদের তো জীবনই পাল্টে গেল। আউচ! শ্বশুর মশাই, আরে বৌমা, কি হলো তোমার? আরে তাড়াতাড়ি আসুন না, আমার ব্যথা করছে। আরে কি করে? আরে শ্বশুর মশাই, কি করে হলো ছাড়ুন, আগে আমায় ঘরে নিয়ে চলুন, আমার অনেক ব্যথা করছে। চলো চলো, সাবধানে। এসো, হ্যাঁ আরামসে বসো 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 এখানে।
আরামসে ঝাড়া পোছা করো। শ্বশুরমশাই অনেক ব্যথা করছে আমার। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আরামসে আরামসে। বৌমা, তুমি একটু বিশ্রাম করো, আমি ডক্টর ডেকে আনছি, ঠিক আছে? আরে শ্বশুরমশাই, কি হলো? এখন ডাক্তার ডাকার কি দরকার আছে? আপনি আছেন তো? হ্যাঁ, যখন আপনার কিছু হয় তখন আমি আপনার সেবা করি তো। আপনার পা টিপে দিই, মোচ লেগে গেলে সেটা টিপে দিই, হ্যাঁ। তাহলে ব্যাস একটুখানি ছোট্ট কাজ। আপনিও আমার মালিশটা করে দিন, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কে জানে আপনার মালিশ দিয়ে আমি ঠিক হয়ে যাই। বলছো যখন। আরে ভাবতে হবে না। এই এই নিন, এই বামটা নিন আর মালিশ করে দিন। বৌমা, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে মালিশ করেই দিই। উল্টে শুয়ে পড়ো। শ্বশুর মশাই, বৌমা, এখন তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে শ্বশুর মশাই। আপনার হাতেতে তো জাদু আছে, জাদু। অনেক আরাম লাগছে। আরাম হচ্ছে তোমার? আপনার হাতে না, ব্যথা তো এক মুহূর্তে উড়ে গেছে। অনেক জোর আছে আপনার হাতে। যদি আপনার ছেলের হাতেও এতটা বেশি দম থাকতো। ওর কাছে তো একটুও দম নেই, এমন মনে হয় যেন কোনো মেয়ের হাত। কিন্তু শ্বশুর মশাই, আপনি যে মালিশটা করলেন না, আমার মজা এসে গেল। বৌমা, তুমি বিশ্রাম করো, আমি এখন বাজার যাচ্ছি, যদি দরকার পড়ে তাহলে আমাকে ফোন করো। আরে শ্বশুর মশাই, কেন যাচ্ছেন আপনি? প্লিজ যাবেন না, আমার ভালো লাগছে। ওখানে একজনের সঙ্গে দেখা করতে হবে, খুব আর্জেন্ট দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ করে দেবো আপনাকে। কবে আমার হাতে মুঠে আসবেন শ্বশুর মশাই আপনি? ব্যাস ওই দিনটারই অপেক্ষা করছি আমি। বাবা, ওই কোম্পানিতে কিছু প্রবলেম চলছে। কি হচ্ছে আবার? ওই পেমেন্ট নিয়ে ইস্যু হচ্ছে একটু। এমপ্লয়িজ বলছে যে আমার পেমেন্ট বাড়িয়ে দাও। তুমি তো জানোই যে আমরা পেমেন্ট বাড়াতে পারবো না, তাই তার কিছু সলিউশন বার করতেই হবে। মিটিং অ্যারেঞ্জ করো আর বোঝাও খুব ভালো করে, ওরা সবাই মেনে নেবে। এই নিন চা, খেয়ে নিন। আচ্ছা শ্বশুরমশাই, একটা কথা বলুন, রাত্রিরে খাওয়ার পরেই চা কে খায়? অনেক দিনের অভ্যাস খাওয়ার পরে চা খাওয়া। আরে এনাকে কতবার বুঝিয়ে দিয়েছি, কিন্তু বলে কোনো লাভ নেই। এনার অভ্যেস হয়ে গেছে। আরে এই অভ্যেস থেকে না আপনার গ্যাস হতে পারে। দুধের চা, তাও আবার রাত্রিরে। যা কিছুই হোক, চা আমি ছাড়তে পারবো না, আমি খাবো। তুমিও খেয়ে নাও। দেখো, এখন তোমার হয়তো ঘুম আসবে, যাও শুয়ে পড়ো। আরে শ্বশুর মশাই, ঘুমই তো আসছে না। কে জানে কদিন ধরে আমার ঘুম কোথায় গায়েব হয়ে গেছে। আরে বাবা, আমি যতক্ষণ যাব না ততক্ষণ ও যাবে না। অনেক রাত হয়ে গেছে, যাও তুমিও গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ বাবা, চলো।
আরে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তুমি? আরে শোনো, আজকে খুব কাজ করেছি, ঘুমোতে দাও আমাকে, তুমি শুয়ে পড়ো। তুমি রোজই হাঁপিয়ে যাও, আমার ব্যাপারে তো তুমি ভাবোই না কোনোদিনও। তোমরা মহিলারা না শুধু নিজেটাই দেখো, পুরুষের ফিলিংসের ব্যাপারে না কিছু ভাবোই না। আরে পুরুষরা বাইরে যায়, গাধার মতন কাজ করে, অফিসের টেনশন, এর টেনশন ওর টেনশন, বাড়িতে বিশ্রামও করতে পারে না। তার মানে বাড়িতে আমরা আরাম করতে বসে থাকি? বাড়িতে কি আমরা কোনো কাজ করি না? তোমাদের সব কাজ আমি করে দিই না? তুমি শুধু বাইরে টাকা কামাও, মানে বাইরে গিয়ে যদি টাকা কামাও তাহলে সেটা কাজ হয়ে গেল, আর আমরা বাইরে যেটা করি সেটা কাজ নয়? মানে একটু সময় কি তোমার থেকে চেয়ে নিলাম, তুমি তো উল্টা আমাকে শোনাতে শুরু করলে। তোমাদের এই ধরনের আচরণের জন্যই সব স্ত্রীরা বাইরে গিয়ে অ্যাফেয়ার করে। তাহলে কি তুমিও বাইরের কারোর সঙ্গে অ্যাফেয়ার করবে নাকি? করবো সেটা বলিনি, যদি তুমি আমাকে টাইম না দাও তাহলে আমিও যা ইচ্ছে তাই করতে পারি। দেখো আমার কাছে না ফালতুর সময় নেই, ঠিক আছে? আর তুমি বেশি ভুলভাল বকো না, চুপচাপ ঘুমিয়ে পড়ো আর আমাকেও ঘুমোতে দাও। সকালে অফিসে যেতে হবে আমাকে, তুমি জানো না অফিসের কত চাপ চলছে আমার। মহিলাদের কি বেশ, সারাদিন বসে খেতে হবে আর সারাদিন ভুলভাল ভাবতে থাকবে। এই মাসে এতগুলো টাকা খরচা হয়ে গেছে, কোনো জায়গা থেকে পেমেন্টও আসেনি। কি যে করি কিছু মাথায় ঢুকছে না আমার। আরে বৌমা, এত রাতে ঘুম আসছে না নাকি? শ্বশুর মশাই, খালি পেটে কার ঘুম আসে সেটা আপনার থেকে ভালো আর কে জানতে পারে, তাই না? কেন, একসাথেই তো আমরা খাবার খেলাম সবাই। পেটের খিদে তো অন্ন দিয়ে মিটে যাবে, কিন্তু এই শরীরের খিদে মেটানোর জন্যে কারোর থাকাটা খুবই প্রয়োজন। তুমি কি কোনো জায়গা থেকে নেশা করে এসেছো নাকি? কি বলছিস তুই? এবার এটাই মেনে নিন যে আমার নেশা হয়ে গেছে। আপনার ছেলে এক নম্বরের বেকার ছেলে, বেকার। অফিস থেকে আসে, খাবার খায় আর ঘুমিয়ে পড়ে। ওর নিজের বউয়ের সাথে কোনো লেনাদেনাই নেই। একটা কথা বলুন শ্বশুরমশাই, আপনিও কি এরকমই ছিলেন? আপনি তো মনে হয় এরকম ছিলেন না। যদি আপনি এরকম হতেন তাহলে আপনার ওই অকর্মণ্য ছেলেটার জন্ম হতো না। এসব কথার কি অর্থ তোমার বলার? মানে এটাই যে আমার কেউ সুখ দেয় না। আমি এটা চাই যে যেই সুখ যেটা আপনার ছেলে আমাকে দিচ্ছে না সেটা আপনি দিন। কি করছিস তুই? তুমি এই ঘরের বৌমা আর আমি তোমাকে এই বাড়ির মেয়ের মতো ভাবি। তোমার লজ্জা শরম কিছু আছে নাকি? আরে আমি একজন মহিলা, আমারও কিছু ইচ্ছা রয়েছে। শুধু টাকা দিয়ে খাবার দিয়ে কিচ্ছু হবে না। আরে একটা শরীরের খিদেও একটা খিদে হয়,
আরে আমারও আমারও প্রয়োজন কারোর কারোর ভালোবাসার। কেন আছি আমি এই বাড়িতে? শুধু কাজের লোকের মতো বাড়ি কাজ করার জন্য? একটা কথা মনে রাখবেন, যদি আমি আপনার এই বাড়ির চৌকাঠের বাইরে চলে যাই, তাহলে আপনার আর আপনার ছেলের এতদিনে তৈরি করা সব সম্মান নিলাম করে দেব। তারপর দেখতে থাকবেন, বুঝেছেন? বাজে কথা বন্ধ কর তুই, অনেক হয়ে গেছে তোর। আমি বাজে কথা বলছি? হ্যাঁ, আমি বাজে কথা বলছি? আরে এ কোথায় গেল? আরে বাইরের এটা কিসের আওয়াজ হচ্ছে? এই বাড়িতে এত রাতে কি হচ্ছে এইসব? তুমি তো বেডরুমে ছিলে না, এবার এখানে কি করছো তুমি? তোমার এই স্ত্রী তার ধর্ম পালন করছে। ওনার বক্তব্য হলো তুমি ওর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করো না। বাড়ির সম্মান বাইরের লোকেদের কাছে লুটিয়ে দিচ্ছে। এটা কি শুনছি আমি? এটা কি হচ্ছে? যা শুনেছো একদম ঠিক শুনেছো। তোমার আর তোমার বাবার সাথে না এটাই হওয়া উচিত। আমি তো ছাড়ো, অন্য কোনো মেয়ে হলেও না এই বাড়িতে ও এটাই করতো। আরে আমি তো আপনাদের সম্মান করি, এই জন্য আজ পর্যন্ত এই বাড়ি থেকে বাইরে যাইনি। যদি আমার জায়গায় অন্য কেউ হতো না, তাহলে অনেকদিন আগেই এই বাড়ি ছেড়ে চলে যেত। কিন্তু আপনারা আপনাদের একটা মেয়ের কোনো কদরই করেন না। রোজ রোজ এই বাড়িতে মরে আমি। না তো তুমি আমাকে ভালোবাসো, সারাদিন অফিসে থাকো, আমি সারাদিন একলা পড়ে থাকি। তুমি এটা ভাবো যে একটা মেয়ে শুধু বাড়িতে কাজ করার জন্য হয়, খাবার তৈরি করার জন্য হয়, বাসন ধোয়ার জন্য হয়, কিন্তু বাকি ওর ফিলিংস এর কি? আর তোমরা ছেলেরা সারাদিন বাইরে কাজ করো, রাত্রিরে বাড়ি আসো, খাবার খাও আর ঘুমিয়ে পড়ো। আমার তো এরকম মনে হয় যে আমি এই বাড়িতে শুধু একটা কাজের মেয়ে, আর না হলে আমি একজন পেইং গেস্ট। কিন্তু বিয়ে কি এই জন্যই হয়েছিল আমার তোমার সাথে, যে আমি তোমার খালি খেয়াল রাখি, তোমার বাবার খেয়াল রাখি, কাজের লোকের মতন বাড়িতে কাজ করি? একজন স্বামী স্ত্রী কি শুধু এই জিনিসের জন্য তৈরি হয়েছি আমরা, যে তুমি বাইরে যাও কাজ করো, আমি তোমার জন্য বাড়িতে কাজ করি? আমি আমার কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম, আমি ভুলে গেছিলাম যে বাড়িতে বউ আছে আমার, যে আমার থেকে কিছু আশা লাগিয়ে বসে আছে, আদর চাইছে, শুধু আর শুধু আমার জন্য আছে। কাজের জন্য আমি সবকিছু ভুলে গেছিলাম, কিন্তু আজকে বুঝতে পেরেছি যা কিছু বলেছো তুমি সব ঠিক বলেছো। এইসব আমাকে তোমার আগেই বলে দেওয়ার উচিত ছিল, কারণ আমার চোখ খুলে যেত আর তোমায় এত কষ্ট সহ্য করতে হতো না। আমি তোমায় কথা দিচ্ছি যে এরপর থেকে তোমার কখনোই আমি কষ্ট দেব না, খুব ভালোবাসবো তোমাকে। এবার তো ক্ষমা করে দাও আমাকে। দেখো, তোমরা দুজনে এইভাবেই হেসে খেলে জীবনযাপন করো। আমাকে দেখো, আমার স্ত্রীর মৃত্যুর পর কত বছর হয়ে গেছে। আমার জানা আছে তোমরা দুজন যখন একসাথে থাকো, একে অপরের সঙ্গে সবসময় মেলামেশা করো, আর তারপর তুমি তুমি এখানে কি করতে এসছো? চলে যাও এখান থেকে। কেন আমি এখানে আসতে পারি না? দেখো প্লিজ আমাকে বিরক্ত করো না, তুমি চলে যাও এখান থেকে। আরে তুমি আমাকে বিরক্ত করছো, আমার ফোন তুলছো না, হ্যাঁ আমাকে রিপ্লাই দিচ্ছ না, কি হচ্ছে এইসব? প্লিজ আমাকে ছেড়ে দাও, এসব আমার ভালো লাগে না। টেনশন নিও না, এখন সব কিছু ভালো লাগবে। প্লিজ ছেড়ে দাও আমাকে। আরে এরকম কি করে ছেড়ে দেবো? চলো ভেতরে চলো, এসো। দেখো
এরকম করো না প্লিজ। আমি বিবাহিত, আর যদি আমার স্বামী জানতে পেরে যায় তাহলেও আমাকে ছেড়ে দেবে। কিচ্ছু করতে পারবে না তোমার স্বামী। তুমিও আমাকে অনেক অপেক্ষা করিয়েছ, এখন সব কিছুর বদলা নেব। না, তোমার কি মনে হচ্ছিল তোমাকে এমনি ছেড়ে দেব? না না প্লিজ ছেড়ে দাও আমাকে। এত সহজে ছাড়বো না তোমার। তুমি আমার থেকে কি চাও? কেন আমাকে বিরক্ত করো? আর কতদিন আমার শরীরটাকে ব্যবহার করবে? যদি তুমি চাইছো যে আমি তোমাকে বিরক্ত না করি, তাহলে তোমায় এর দামটা চুক্তি করতে হবে। এখন আর এবার কত দাম দেব? দামই তো দিয়ে যাচ্ছি আমি। এই সব কিছু না, বেশ 5 লাখ টাকা। তুমি 5 লাখ টাকা দিয়ে দাও, তাহলে তোমাকে এসব কিছু করতে হবে না। 5 লাখ? আমি 5 লাখ তোমাকে কোথা থেকে দেবো? আরে তোমাকে তো বলছি না আমি টাকা দিতে। তোমার স্বামীর কাছে অনেক টাকা আছে, বেশ ওর থেকে নিয়ে দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। আরে আমার স্বামীর কাছে আর টাকা কোথায় বেঁচে আছে? যা বেঁচে ছিল সেটা তো তোমাকে দিয়ে দিয়েছি। আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। দেখো, ওই ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ। আমার পেছন ছেড়ে দাও। দেখো, যদি টাকা না দাও তাহলে তো আমি কিছুই করতে পারবো না। আর রইল কথা ভিডিও আর পিকচার্সের, ওটাই তো আমার সব কিছু। যতক্ষণ আমার কাছে আছে তোমায় ঠিক করে ব্ল্যাকমেল করতে পারি, বুঝেছো? চুপচাপ টাকার ব্যবস্থা করে দাও আর এসব বোকামো বন্ধ করো। আসছি। কোথা থেকে আনবে আমার স্বামী এতগুলো টাকা? এতদিন অবধি যা ছিল সব তো দিয়ে দিয়েছি ওকে, এখন 5 লাখ চাইছে। যদি আমি ওকে টাকা না দিই তাহলে আমার জীবন নষ্ট করে দেবে ও, আমাকে ছাড়বে না। আরে তুমি এখনো অবধি শুয়ে রয়েছো? আরে আজকে হলো তোমার জন্মদিন, কেক কাটতে হবে। আমি আমার বন্ধুদের পর্যন্ত নেমন্তন্ন করে রেখেছি বার্থডে পার্টির জন্য। আর তুমি জানো কি তোমার জন্য আজকে আমি কি গিফট নিয়ে এসেছি? গিফট? কি গিফট? হাতটা বাড়াও তোমার। তুমি কি জানো বসকে আমি তোমার জন্য বলে রেখেছিলাম কিছু অ্যাডভান্স টাকা আমাকে দিতে? বস আমাকে কিন্তু দিয়েছে। তো আমি কি করলাম জানো কি? তোমার জন্য তোমার সব থেকে পছন্দের গিফটটাকে কিনে নিয়ে এসেছি। চলো হাতটা বাড়াও। রেখে দাও না, পরে পরে নেবো। পরে কেন? আজকে তোমার জন্মদিন, আমি আজকে নিজে হাতে তোমাকে এটা পড়াবো। দাও দাও, হাত বাড়াও, হাতটা দাও। আরে তুমি হাতটাকে কেন লুকিয়ে রাখছো? হয়েছেটা কি? কিছু না, ব্যাস এমনি। আরে এটা কি হয়েছে? হ্যাঁ, আরে এই দাগগুলো কি করে এলো? আর এতগুলো জায়গাতে, আর তুমি আমার থেকে লুকাচ্ছ? এসব জিনিস তোমার হাতে কি করে হলো? কি করে লাগলো তুমি বলবে কি আমাকে? আজ আবার এসেছিল আমার সাথে। কি আবার এসেছিল? হ্যাঁ, আরো আমার সাথে জোর জবরদস্তি করেছে। আমার কিন্তু সত্যি মনে হচ্ছে ওর রক্ত খেয়ে নি। আমি আজকে ওকে সালা মার্ডার করেই দেবো, পঞ্চতকে জানে মেরে দেবো। না,
তুমি ওকে কিছু করবে না, ও অনেক বড় সাইকো। আর ওর কাছে আমার কিছু ভিডিওস আর ফটোজ আছে। তুমি তোকে ভালো করেই চেনো, যদি তুমি ওকে কিছু করো তাহলে ও আমার সমস্ত ভিডিও আর ফটো ভাইরাল করে দেবে, আমি বদনাম হয়ে যাব। ইস, আমার কাছে মরা ছাড়া আর কোনো রাস্তা বাঁচবে না। দেখো আমি তোমাকে এভাবে দেখতে পারবো না। আমি এখন কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। ও আজ আবার টাকার জন্য বলেছে, আর আজ তো 5 লাখ চেয়েছে। বলছে 5 লাখ দিয়ে দাও, আমি ভিডিও আর ফটো ডিলিট করে দেবো সারা জীবনের জন্য। আমি ওকে 5 লাখ টাকা দেবো, যেমন ভাবে হোক না কেন 5 লাখ টাকা আমি ওকে উঠিয়ে দেবো, কিন্তু আমি ওকে আমাদের পেছন থেকে হাঁটিয়ে দেবো। কিন্তু কোথা থেকে দেবে তুমি? তোমার যত কামাই ছিল, যতটা বাড়িতে টাকা ছিল, তুমি সব দিয়ে দিয়েছো। আর কি বেঁচে আছে? এবার কোথা থেকে দেবে ওকে 5 লাখ? এই বাড়িটা রয়েছে না, আমি এটাকে বন্ধক দিয়ে দেবো। গ্রামের যে জমি রয়েছে সেটাকে বেচে দেবো, কিন্তু আমি ওকে ওই সাইকোর থেকে তোমাকে আমি সরিয়ে আনবো। আমি তোমাকে এই অবস্থায় কোনোভাবেই দেখতে পারবো না। তুমি একটা কাজ করো, বসো বসো, আমি কিছু একটা করছি। হে ভগবান, এবার কি হবে? আমার বাড়িও বন্ধক হয়ে যাবে, জায়গা সম্পত্তি সব। চলো ঠিক আছে, এসে যাও তুমি টাকা নিয়ে। আর রমেশ ভাই কেমন আছো? আরে দাদা তুমি? হ্যাঁ, আমি না খুব বড় একটা ঝামেলায় ফেসে গেছি। কিরকম ঝামেলা? আমি তোমায় কি যে বলি, এই দেখো না এই পেপারের মধ্যে যেগুলো রয়েছে, কত টাকা পেতে পারি আমি এর থেকে? দাদা কি ব্যাপার, এইরকম কি হয়ে গেছে যাতে তুমি এই বাড়ি ধারে রাখছো? তোমাকে আমি কি বলি যে কি ধরনের ঝামেলা কি যে বলি তোমায়, বাস তুমি আমাকে শুধু এটুকু বলো যে এর থেকে কত টাকা পাওয়া যেতে পারে সেটুকু বলো। দাদা আগে আমাকে বলো তো তুমি কি হয়েছে। যদি 15-20 হাজার টাকার ব্যাপার থাকে তাহলে এমনিতে নিয়ে নাও আমার থেকে, এই বাড়ি ধার রাখার কি আছে? আরে সেরকম ব্যাপার না ভাই, তুমি বুঝতে পারবে না। কিছু এমন ব্যাপার রয়েছে যেগুলো বলা যাবে না তোমাকে। আর 10-20 টাকায় কাজ হবে না, আমার একটু বেশি টাকা চাই আমার। বলো না ভাই, কত টাকা পেতে পারি? দাদা এটা দিয়ে তুমি 2-2.5 লাখ টাকা পেতে পারো। না ভাই, আমার অন্তত পক্ষে 5 লাখ টাকা তো দরকার। দাদা 5 লাখ টাকা তো পাবে না। এটাকে 11 মাসের জন্য রেখে দাও, দরকার হলে 2 বছরের জন্য রাখো, কিন্তু আমার 5 লাখ টাকা যে কোনো মূল্যে দরকার ভাই। ঠিক আছে দাদা, চলো আমার অফিসে। হ্যাঁ ঠিক আছে চলো। তুমি আবার এসে গেছো? কেন আসতে পারি না? আসতে হয়েছে ভাই। আর তোমার বরকে কোথাও দেখতে পাচ্ছি না। আমার স্বামী বাড়িতে নেই, ও গেছে টাকার ব্যবস্থা করতে। তার মানে এখনো টাকার ব্যবস্থা হয়নি? না। ঠিক আছে, এখন আসছে, যখনই টাকার ব্যবস্থা হয়ে যাবে ডেকে নিও, চলে আসবো। এবার এতটাও অ্যাক্টিং করো না, অ্যাক্টিং এর থেকে বাইরে চলে এসো। মনে হচ্ছে তীর ঠিক জায়গায় লেগেছে। হ্যাঁ, সেটা তো ঠিক জায়গায় লেগেছে। চল। চলো ফাইনালি এই প্ল্যানটা তো আমাদের কাজ করে গেছে। হুম। যাই হোক, কতদিনের টাকার ব্যবস্থা করে দেবে তোমার বর? বাড়ির পেপার আর গ্রামের যে পুরনো জমিগুলো ছিল তার পেপার নিয়ে সব গেছে বন্ধক রাখতে। আমার মনে হয় 1-2 দিনে হয়ে যাবে। হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। এবার এরপর কি ভেবেছো তুমি? ভাবার কি আছে, যেরকম আমাদের প্ল্যানটাই ছিল, যেই টাকা পাবো আমরা দুজন এখান থেকে ফোর হয়ে যাব।
রয়ে যাব আর আবার নতুন শহরে মজা করব। নতুন শিকার। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। চলো, যতক্ষণ এই ঘরটা আছে এর লাভ তোলা যাক। ঠিক আছে। অনেক সময় লেগে গেছে তোমার এই বরকে সরাতে গিয়ে। মনে হচ্ছে এবার খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যটাকে প্রাপ্ত করে নেব। কত চালাক আছো তুমি, বলো। নিজের বরকে নিজের রাস্তা থেকে ছুট করে বার করে দিলে। আমার তো মনে হচ্ছিল অনেক সময় লেগে যাবে। আরে এত পরিশ্রম কিসের জন্যে যদি আমাদের কাজটাই না হয়? এমনিতে টাকার ব্যবস্থা তো হয়তো হয়েই গেছে এখনো অবধি। ব্যাস হাতে চলে আসুক আর আমরা বেরিয়ে যাই। তোমরা যে টাকাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে চলেছো সেই টাকাটা আমি নিয়ে এসেছি। আমি সঠিক সময় এসেছি নাকি? আর তোমরা খুশি হওনি নাকি টাকা থেকে? তোমাদের তো টাকাটাই দরকার, তাই না? আমি টাকা নিয়ে চলে এসেছি তোমাদের প্ল্যান অনুযায়ী। হ্যাঁ, যা তুমি ভাবছো সেরকম কোনো ব্যাপার নয়। ও তো প্রত্যেকবারের মতোই জবরদস্তি করছিল আমার সাথে। আর এই জোড়াজোড়ি, এই ভাই আমাকে মার, হেসে খেলে খেলে। আরে বাহ, এরকম জোড়াজোড়ি করা তো আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, তুমি ভুল বুঝছো প্লিজ। আমি ভুল ভাবছি না, আমি ভুল ভেবেছি। হ্যাঁ, এ হলো তোমার বয়ফ্রেন্ড, আর এটা তোমাদের দুজনের একটা চাল আমাকে লোটার জন্য। আজ পর্যন্ত জানি না কত টাকা মিথ্যা কথা বলে বলে যে ও আসেছিল, ও আসছে, ও এভাবে ব্ল্যাকমেল করছে বলে তুমি আমার থেকে লুটে নিয়েছো প্রত্যেকবার, আর তুমি আমাকে লুটে চলেছো। আর লাস্টে যখন খুব বেশি রকম টাকা লোটার প্ল্যান করেছো, তখনই এটা তো ভগবানের খুব বড় আশীর্বাদ। ওই যে বলে না, মিথ্যে কথা বেশি দিন কোনোভাবেই চলে না। শেষ অবধি আজকে আমি নিজের চোখেই দেখে নিয়েছি তোমাদের এইসব নাটক। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার আমার ওপর কোনো ইন্টারেস্ট নেই। তোমরা এই টাকাটা রাখো আর চিরদিনের জন্য আমার জীবন থেকে দূরে সরে যাও। এইসব কি বলছো তুমি? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমার টাকা চাই না। হ্যালো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো না। যে তুমি এতদিন খুশি থাকোনি, তো আগামী দিনে কি করে খুশি হবে? তোমার ওর প্রতি ইন্টারেস্ট রয়েছে। বলে না, ওই যখন কুকুরের জিভ বাইরে বেরিয়ে আসে আর ওর চাটার অভ্যাস শুরু হয়ে যায়, তো তখন ও চিরদিনের জন্য চাটতেই থাকে। ও আর কোনোদিন শুধরায় নাই। আর তুমিও, তোমার তো শুধুমাত্র আমার টাকার প্রতি ইন্টারেস্ট রয়েছে, আর তোমার আমার প্রতি ভালোবাসা নামের কোনো কিচ্ছু নেই। যার প্রতি তোমার ভালোবাসা সে সামনেই রয়েছে।
যদি তোমার আমার প্রতি ভালোবাসা থাকতো তাহলে তুমি এইভাবে আমাকে কখনোই লুটতে না। টাকাগুলো নাও, বেরিয়ে যাও এখান থেকে। নিতে বললাম তো। আরে ভাই, তুমি তো নাও। তুমি তো একটা নিচু মানুষ, অন্যের ঘরের ভাড়ায় ঢুকে খাবার চাটতে থাকো টাকার জন্য। তো নাও, তুমি ওর হাতটা ধরো আর বেরো এখান থেকে। হ্যাঁ, এই তো চাই। দেখেছো, এটাই ওর চরিত্র। তুমি কি দেখছো ভাই? তুমি যাও এখান থেকে। না, আমাকে ক্ষমা করে দাও, আমি কোথাও যাব না। চলো, হাতির দাঁত খাওয়ার আর দেখানোর জন্য আলাদা আলাদা। যাও এখান থেকে, বেরো বেরো। আজকের পর যেন একদম না দেখি। কাকে যে ভরসা করব আর কাকে যে করব না, টাকা পয়সার জন্য এত নিচে নামে মানুষ। ও জানে না যে একটা ছোট লোকের সাথে একটা বেকার ছেলের সঙ্গে কিভাবে যে প্রেম করে চলেছে। আরে আমি আমার সারা জীবন যে রোজগার করলাম তো কার জন্য? এরই তো জন্য, তাই না? আর ও ওই 2 আনা ছেলেটার সঙ্গে প্রেম করার জন্য আমার সঙ্গে বেমানি করছে। কিছুদিনের মধ্যেই ছেলেটার ক্ষমতা সম্বন্ধে ভালো করে জেনে যাবে, তখন ওর অনুশোচনা হবে। ওই যে বলে না, তখন বুদ্ধি খোলে যখন পাখি খাঁচার থেকে বেরিয়ে পড়ে। তুই কাঁদতে থাকবি, রক্তের কান্না বইবে। নমস্কার মামা। ভালো থাকো, ভালো থাকো বাবা। ভেতরে এসো। আবার কে? এ আমার বউ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা পালিয়ে বিয়ে করেছি। সিচুয়েশন কিছু এরকম ছিল যে পালিয়ে বিয়ে করতে হলো। আরে মুখ কি দেখছো? মামা হচ্ছেন, প্রণাম করো। খুব ভালো থেকো মা। চলো, এসো, বসো ভেতরে এসো, বেশো বসো। আরে বসো না, বসো। তোমরা এখানে চলে এলে, বিয়ে করে পালিয়ে চলে এলে, আমার মাথায় তো কিছু ঢুকছে না। মামা, আমরা পালিয়ে বিয়ে করেছি কারণ আমাদের বাড়ির লোকেরা রাজি ছিল না, তাই। আর আমাদের বাড়ির লোকেরা আমাদেরকে খুঁজছে। প্লিজ, তোমার উপরেই একটা ভরসা আছে। তুমি চিন্তা করো না কোনো, তুমি একদম ঠিক জায়গায় এসেছো। তোমার চোখে যদিও আমি শুধু মামা, কিন্তু এই পুরো এলাকাতে না আমি সম্রাট। যদি আমি বলে দিই না, তো এত বড় আমার সেটিং রয়েছে না, খুব বড় বড় মন্ত্রী মিনিস্টাররা শুধু একটা কলে যে আসছে তার কথা বাদ দাও, ফিরে যাওয়ারও ক্ষমতা থাকবে না। তাহলে তো আমরা খুবই সুরক্ষিত জায়গায় আছি মামাজি। একদম খুব ভালো জায়গায় এসেছো। চিন্তা করো না, এখন নতুন নতুন বিয়ে হয়েছে, মস্তি করো, মজা করো, এনজয় করো। এখানে কোনো কিছুর জন্য চিন্তা করো না, মামা আছে না। ঠিক আছে মামা, আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি, চলো। এমনি তো আমি গ্রামেরই একজন শিকারী, আর গ্রামের শিকার করার বহু বছর হয়ে গেছে। আর আজকে তো পাখি নিজেই শহরে উড়ে চলে এসেছে, তো শিকার করার আনন্দটাই একটু অন্যরকম হবে। চান করে নিয়েছো? হ্যাঁ, আমি তো স্নান করে নিলাম। তুমি আজকে তো খুবই হট লাগছে। কেন,
আজই লাগছি, আগে লাগতাম না। তুমি তো সবসময় হট লাগো। এসো বসো, আমি লাগিয়ে দিচ্ছি। ব্যাস, আমাকে আগে এটা বলো, আমাদের থাকার ব্যবস্থা তো হয়ে গেছে, কিন্তু খরচা কি করে চলবে? তুমি টেনশন নিও না, আমরা একদম ঠিক জায়গায় এসেছি। এবার এখানে ঠিক জায়গায় এসেছি, তাহলে তো কাজের ব্যবস্থাও কোথাও না কোথাও হয়ে যাবে। আর এই শহরে মামার অনেকজন জানাশোনা আছে, ঠিক আছে? কোথাও না কোথাও লাগিয়ে দেবে। আর যদি এ না করতে পারে, তাহলে কাল থেকে আমি নিজেই জব খুঁজে নেব। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমাদের মামার ওপর বোঝ হওয়া উচিত নয়। ঠিক আছে, দেখবে আমাদের এরকম একটা বাড়ি হবে, তাই না? এবার এই সিরিয়াস জোন থেকে রোমান্টিক দেখে যাই আজকে আমাদের ফুলসজ্জার। আজকাল ইউটিউবে ভালো রকম খবর কিছু আসছে না, যা কিছু একটা পোস্ট করে দেখাতে শুরু করে। গুড মর্নিং মামা। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি খুব তাড়াতাড়ি উঠে গেলে। এটা তো আমার নিত্যদিনের রুটিন। আমি সকালে খুব তাড়াতাড়ি উঠি। আমি ভাবলাম সকাল সকাল গরম গরম বৌমার হাত থেকে চা খেতে পাবো, তাহলে সকালটা দারুণ হবে। আরে হ্যাঁ, কেন না। হ্যাঁ, আমি দেখলাম ও কিচেনে চা বানাচ্ছে। এসো বসো। আমি বলে দিই চাটা দিয়ে যাক। পূজা, দুটো চা নিয়ে এসো। হ্যাঁ, হয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসছি। এবার বলো, রাত ভালো কেটেছে তো তোমার? হ্যাঁ মামা। লজ্জা পাচ্ছ কেন? মামা বাবু, এ নিন চা। হুম, নাও। চা তো ভালো বানিয়েছো। দেখো তুমি, বৌমা এসে যাওয়ার পরে ঘরটা পুরো ভরা ভরা লাগছে। আর এবার থেকে একদম সঠিক টাইমে খাবারও পেয়ে যাব আমরা। আপনারা চা খান, ততক্ষণে আমি খাবার বানিয়ে আনছি। ঠিক আছে, এসো। মামা, আমি কিছু বলতে চাইছিলাম। বলো, কি ব্যাপার? দেখো, আমি তোমার উপরে বোঝা হতে চাই না। এটা তোমাকে আবার কে বলে দিল আমার বোঝা হয়েছো? ওইরকম ব্যাপার নয় মামা, বিয়ে হয়ে গেছে, এখন আমরা দুজন আছি, আর 2 থেকে 3 হতে বেশি সময় লাগে না, সেটা তো তুমি জানোই। আর চাপটাও বেড়ে যাচ্ছে, তাই আমি চাইছি যে আমি কিছু জব করে নিই। তাহলে যদি তোমার কোম্পানিতে কোনো জায়গা খালি থাকলে তো বলে দাও আমাকে, আমি করে নেব। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো এরকম। কোনো ব্যাপার নয়, তুমি আজকেই আমার অফিসে চলে যাও, ওখানে আমার নাম বললেই তোমার চাকরি হয়ে যাবে। এবার তাহলে খুশি হলে তো? ধন্যবাদ মামা। শোনো, তাহলে এটা করো, সময় পেরিয়ে যাচ্ছে, আর সময় নষ্ট করো না। ভালো করে চান টান করে ফ্রেশ হয়ে যাও আর কাজে চলে যাও। ওখানে ওখানে আমার নামটা শুধু বলে দেবে। হ্যাঁ মামা। এখন থেকে ভালো করে এনজয় করো। ধন্যবাদ মামা।
চলো ঠিক আছে। ঠিক আছে, আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করো, টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার চাপের কোনো ব্যাপার নেই। মামা নিজের কোম্পানিতে আমাকে ভালো পোস্টে কাজ দিয়েছে। হুম, চলো, ভালোই হয়েছে। এটা থাকার জন্য জায়গা পাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার খরচাও হয়ে যাবে। মামা তোমাকে কাজ তো দিয়ে দিয়েছে, কিন্তু তুমি প্লিজ ওনার সব ইচ্ছে পূরণ করো। তাহলে আমাদের কাছে আমাদের বাড়ি হবে, আমাদের ছাদ হবে, তাই না? খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্ন পুরো হয়ে যাবে। আর তারপর বছর খানিকের মধ্যে মামাকে খুশখবরি তো দিতে হবে। এবার কাছে যাও, এইসব রাত্রিরে করো। যাও, আরে ধরো আর যাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো বাই। বাই। মামা, কোম্পানির প্রথম দিন আছে, তাই আশীর্বাদ দাও। সর্বদা সুখী থাকো, খুব উন্নতি করো। হ্যাঁ মামা, ওই পূজার একটু খেয়াল রেখো। আরে ভাই, এই ঘরের মালিক আমি, ঘরে থাকলে খেয়াল তো নিশ্চয়ই করব। আরে যাও, টাইম হয়ে যাচ্ছে। আর ওখানে গিয়ে কিন্তু আমার নামটা বলবে, ঠিক আছে? ঠিক আছে, আসছি আমি। এসো, সাবধানে যেও। আরে যা ভাই অফিস, এটারই তো আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ। তোর মালটার উপরে তো আমার মন বসে গেছে। আর যখন তুই যাবি না, তখনই তো আমি তোর পাখিটার জন্য সব জিনিসপত্র জোগাড় করে ঘর বানাবো। একটু দেখা যাক প্রাণের পাখি করছেটা কি। আরে মামা, আপনি এখানে? কিছু চাই আপনার? হাঁটু দুটোতে খুব ব্যথা করছে। আচ্ছা, বুঝতে পারছি না বসুন কি- আপনি, আমি মুভ লাগিয়ে দিচ্ছি। আহ, কোথায় ব্যথা হচ্ছে আপনার? আহ, কোথায় কোথায় যে বলবো, এই বয়সে তো সব জায়গাতেই ব্যথা করে। এখন যেখানে ব্যথা হচ্ছে সেটা বলে দিন, আমি ম্যাসাজ করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। হাঁটুতে ব্যথা করছে খুব। আসুন, আমি মালিশ করে দিচ্ছি। এখানে ব্যথা করছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো বৌমা, হুম তুমি ওর সাথে এমনি খুশি আছো তো? হুম, খুশি তো আমি আছি, ব্যাস ভয় পাচ্ছিলাম যে যদি বাড়ির লোকেরা ধরে ফেলে তো কি হবে, ওর সাথে থাকতে দেবে কি না। ভয় মরার ছিল না, সাথে না থাকার ছিল। যদি তোমার মতো যদি আমারও একজন স্ত্রী থাকতো। কেন মামা, আপনি কেন বিয়ে করেননি? বিয়ে নয়, আমি গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে এলাম। না এখান থেকে কোনো সম্বন্ধ, না গ্রাম থেকে কোনো সম্বন্ধ এলো, আর এরকমই কুমার রয়ে গেলাম। তো কখনো কি ভাবেননি বিয়ে করার জন্য? আর এখন কি ভাববো, তোমাকে দেখে তো আমার মনে আবার ইচ্ছা হচ্ছে যে যদি আমিও করে নিতাম। এটা কি অসভ্যতামি করছেন আপনি? আমি আপনার বৌমা, আপনার কি একটুও লজ্জা করছে না? আমার সাথে কি ধরনের কথা বলছেন আর কিভাবে ছুটছেন আরে আমাকে? তুমি ভুল ভাবছো শুধু শুধু। এখন আমি তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছি, তো তোমাকে কি যে বলি।
মন তো আমারও আছে, তাই না? আমিও তো তোমাকে পছন্দ করি। মামা বাবু ব্যাস, এবার লিমিট ক্রস হয়ে যাচ্ছে। আপনি অনেকই নোংরা কথা বলছেন। আ- আস্তে দিন, আরে আস্তে দিন ওকে, আমি সব কথা বলবো ওকে। ওকে কেন মাঝখানে টেনে আনছো? কথা তো আমার আর তোমার মধ্যে হচ্ছে। আর দেখো, ওকে আমি কাজেও লাগিয়ে দিয়েছি, তোমাকে থাকার জন্য ঘর দিয়েছি, তো এইসব জিনিসও তো তোমাদেরও কিছু কর্তব্য আছে, তাই না? হ্যাঁ, আছে কিনা বলো, তুমি বলো। আমি জানতাম না মাম্মা বাবু যে আপনার চিন্তাধারা এত নোংরা, না হলে আমি ওকে এই কাজে কখনো যেতে দিতাম না। এখন তো তুমি ব্যাপারটা বুঝেই গেছো যে আমার চিন্তা ভাবনা খুব নোংরা। তাহলে সামনে এত ভালো বউ তুমি আর মামা, আর শোনো, আমার মন করে যে তোমাকে কাঁচা চিবিয়ে খেয়ে নি। আর এরকম ভাবে কি করে ছাড়াবে? এত সহজে কি করে ছেড়ে দেবো এই সুবর্ণ সুযোগটাকে? ছাড়ুন। মামা, এ কি করছো তুমি? তুমি এইসব করবে আমি ভাবতেও পারিনি। এ তো ভালো হয়েছে যে আমি আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ভুলে গেছিলাম, সেটাই নিতে এসেছি। আর তোমার চরিত্রটা দেখা গেছে। আমাদের বাড়ির লোকেরা আমাদের প্রাণের পেছনে পড়ে আছে, আর তুমি আমাদের সম্মানের পেছনে পড়ে আছো। মানে আমরা কোথাও সেফ নেই। তোমার উপরে বিশ্বাস করেছিলাম মামা, সেই জন্য এত দূর থেকে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমিও আমাদের সঙ্গে বিশ্বাসঘাত করলে। প্লিজ এখান থেকে চলো, আমাকে নিয়ে চলো এখান থেকে। হ্যাঁ, এই বাড়িতে আমরা আর থাকতে পারি না, কারণ মামার চরিত্র এত খারাপ আছে যে আমরা এক মিনিটও এখানে দাঁড়াতে পারবো না। কর, বেশি জ্ঞান দিস না। এই যে এই শহরটা দেখছিস, এখানে থাকার জন্য তোকে আমি ছাদ দিয়েছি, তোর জন্য আমি চাকরি দেখেছি, আর তার পরিবর্তে আমি কি চেয়েছি? আরে একটু আনন্দই তো পেতে চেয়েছি। তাহলে এই সব কিছুর বদলে তুমি আমার বউয়ের সঙ্গে এসব করবে? আরে ইজ্জত নয়, যদি আমি এতটাই ভদ্র হতাম না, তাহলে গ্রামের লোক আমাকে মেরে ভাগাতো না। আর শোন, এখানে এসে আমি কোনো ভুয়া তুলসী পাতা নই। না জানে ওর মতন কত মেয়েকে আমি চোটকে মেরে দিয়েছি, আর আজকে ছিল ওর পালা। এখানে তুই কোথা থেকে চলে এলি? শোন, যদি এখানে থাকতে চাস না, তাহলে ওকে আমার চাই। আমরা আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, চলো এখান থেকে। আরে যেখানে তুমি যাবে না, আমার মতো লোকই দেখতে পাবে, আর তোমার মুখটাকে দেখেই তোমাকে ছিঁড়ে 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 খাবার চেষ্টা করবে। তার টেনশন তুমি নিও না মামা, এর জন্য আমি একাই যথেষ্ট। এ রাখো তোমার নিজের চাকরি, আর রাখো তোমার এই বাড়ি। যাচ্ছি আমরা এখান থেকে। যদি কোনোদিনও তোমার মুখ দেখাও না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। পূজা, নিজের সুটকেসটা তোলো আর চলো। শোন, ও ফিল্মের হিরোর মতো যেমন উড়ে বেড়াচ্ছে না, এটা হলো শহর। যখন এদিক ওদিক ঘোরাফেরা করবে না আর রাস্তা দিয়ে চলবে, তখন জানতে পারবে জীবনটা আসলে কিরকম হয়। আমরা দেখে নেব মামা, সব বউয়েদের নিজের বর না হিরো হয়, আর হিরো নিজের সংসারটাকে রক্ষা করে, সেটা যেরকমই হোক না কেন। ও টেনশন নিও না। চল যা। চলো পূজা। বড় বড় কথা বলে শুধু। দুদিনে নিজেদের ক্ষমতা কত বুঝতে পারবে।